ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরুতে বলছিলাম আজকে যে এই মুহূর্তে আপনি আমি প্রত্যেকটা ভারতীয়, বিশেষত আপনি যদি পশ্চিমবঙ্গের বাঙালি হন তাহলে আরো বেশি করে কোথাও। এমনিতে এই মুহূর্তে সাইবার ক্রাইম আমরা শুনেছি জেনেছি, কিন্তু আমরা কখনো সাইবার স্লিপার সেল নিয়ে ভাবিনি, আলোচনা করিনি। কারণ এই স্লিপার সেল নির্দিষ্টভাবে আপনার ক্ষতি চাইছে, দেশ জনগণ জাতির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করছে। কিন্তু এই স্লিপার সেলকে জায়গায় জায়গায় এসে ঘাঁটি গাড়তে হয় না। এই স্লিপার সেল ঘাঁটি গেড়ে থাকে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনি জানতেও পারেন না একসঙ্গে অনেক জায়গাতে স্লিপার সেল একসঙ্গে কাজ করছে। প্রত্যেক মুহূর্তে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তাদের কাছে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। শুধু তাই নয়, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা তালিকায় কারা কারা কি কি ঘটনার সঙ্গে যুক্ত, কে কোথায় কোন জায়গায় যাচ্ছেন, কিভাবে কি অপারেট করছেন, কোন জায়গায় ইনভেস্ট করছেন, কোথায় বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ খবর চলে যায় এই স্লিপার সেলের কাছে। আর তারপরে স্লিপার সেল ওত পেতে থাকে কিভাবে আপনাকে অ্যাটাক করা যায়। আসলে কোথাও আমরা ভয়ঙ্কর জায়গার মধ্যে রয়েছি। এই জায়গাটা হচ্ছে আসলে একটা ধ্যান ধারণা তৈরি করে দেওয়ার জায়গা। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন যে 10 জনে মিলে বলছে যে বাংলাদেশের অমুক জেলায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা মিথ্যে এবং ভুয়ো, বা বাংলাদেশে অমুক জায়গায় যে ঘটনা ঘটেছে আসলে সেই ঘটনাটাকে প্রত্যেকটা ভারতবাসীর সাপোর্ট করা উচিত, আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত একটা ধারণা তৈরি হচ্ছে এবং অনেকে সেই নিয়ে কথা বলছে, বা সেই সংক্রান্ত বিষয়ে যারা কন্টেন্ট বানাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ার পেজ খুললেই তাদের কথাই আপনাদের সবার আগে আসবে। হতে পারে আপনার বন্ধু তালিকায় আরও অনেকে রয়েছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে ছবি পোস্ট করছেন, বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন, ছবি আপলোড করছেন, নিজেদের ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার কথা লিখছেন, কিন্তু সেগুলো আপনার যে আপনি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে সার্চ করছেন সেগুলো আপনার সেই জায়গাতে আসছে না। ফেসবুকের পেজ খুললে বা সোশ্যাল মিডিয়ার পেজ খুললে, আপনার প্রোফাইল খুললে সেগুলো আপনার হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন সেইটাই যেটা এই স্লিপার সেল ফিট করিয়ে দিয়েছে, অর্থাৎ খাইয়ে দিয়েছে। যেমন ধরুন যে এমন কিছু ঘটনা, যে ঘটনা নিয়ে আপনি হয়তো কখনো কোথাও কিছু মন্তব্য করেননি, কিন্তু হঠাৎ করে সেই ঘটনা আপনার সামনে ক্রমাগত সেই সংক্রান্ত বিষয় নিয়ে ছবি ভিডিও সামনে আসতে থাকলো, স্বাভাবিকভাবে আপনার মনে একটা ধারণা তৈরি হবে। এই ধারণা তৈরি করার কাজটা করছে এই সোশ্যাল স্লিপার সেল বা সাইবার স্লিপার সেল, যাকে আমরা বলি ন্যারেটিভ বিল্ডিং, অর্থাৎ একটা ন্যারেটিভ তৈরি করা যে হ্যাঁ এই কাজটা ঠিক হয়েছে বা এই কাজটা ভুল হয়েছে। আপনারা দেখেছিলেন যে আরজি করের সময় যারা জাস্টিস ফর আরজি কর লিখছিলেন তারা অনেকেই অভিযোগ করছিলেন তাদের নাকি সোশ্যাল মিডিয়ার রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের লেখা কারোর কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না। রিচ মানে কি? এমনি মনে হয় কি রিচ মানে পৌঁছানো, আমি অমুক টাইমে রিচ করে যাব, তমুক টাইমে পৌঁছে যাব। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে রিচ মানে হচ্ছে যে আপনার লেখাটা বা আপনার ছবিটা বা আপনার ভিডিওটা কতজনের কাছে রিচ করতে পারলো, পৌঁছতে পারলো। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি বাংলাদেশের যেভাবে কোথাও হিন্দু নিধন চলছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে কিছু পোস্ট করেন, বা আরজিকর কাণ্ডেও সেই সময় একই জিনিস ঘটেছিল, নিন্দা জানিয়ে কিছু পোস্ট করা হয়েছিল, জাস্টিস ফর আরজিকর হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছিল, সেক্ষেত্রেও কিন্তু কোন একটা অদৃশ্য হাত সেই রিচকে কন্ট্রোল করছিল, অর্থাৎ নিয়ন্ত্রণ করছিল। অর্থাৎ যতজনের কাছে আপনার বন্ধু তালিকায় যারা রয়েছেন বা বন্ধু তালিকার বাইরে যারা আপনার ফলোয়ার্স রয়েছেন তাদের কাছে যতখানি যাওয়ার কথা অতখানি যাচ্ছে না। এর নেপথ্যে কী কারণ রয়েছে সেই নেপথ্য কারণগুলোই তুলে ধরব। আর অনেকেই প্রশ্ন করবেন যে দিদি আপনি বলছেন বাংলাদেশের কথা, তার সঙ্গে বলছেন আরজি করের কথা, দুটোর ক্ষেত্রে মিল কোথায়? মিল আছে। আপনি বলবেন স্বর্ণালী বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আরজি কর কেসের মিল কোথায়? সোশ্যাল মিডিয়ায় মিল আছে দাদারা দিদিরা। কোন জায়গায় মিল আছে? কারা কিভাবে
কি কোন অদৃশ্য হাত এই মিল তৈরি করে দিচ্ছে, এই সেতু স্থাপন করে দিচ্ছে একটা একটা করে আজ পাতা খোলার রোববার। চলুন রবিবাসরীয় এই সোজাসুজি স্বর্ণালীতে আজকে এমন একটা অধ্যায়ের পাতা খুলি, পৃষ্ঠা উল্টে দেখাই, যেটা অনেকবার আপনার মনে হয়েছে কিন্তু আপনি বুঝতে পারেননি। অনেকবার আপনার জানতে ইচ্ছে হয়েছে যে আপনার পশ্চিমবঙ্গের অমুক জেলার অমুক ছেলেটা এত সুন্দর একটা গান লিখলো, এত সুন্দর সেই গানে সুর করলো, কিন্তু সেই গান নাকি সোশ্যাল মিডিয়াতে ভিউ পাচ্ছে না, অথচ তার থেকে 3-4 গুণ 5 গুণ খারাপ একটা জঘন্য গান লিখে বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী, যার না আছে কোনো আগা না আছে কোনো মাথা, সেই গান নাকি প্রচুর প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে বসে যাচ্ছে। কি করে হচ্ছে এমন? কারা রয়েছে এর নেপথ্যে? কোন ষড়যন্ত্র, কোন মেকানিজম ফলো করা হচ্ছে বলবো। ঠিক যে পথে এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে, যে পথে আসল কাজ ভালো কাজ হারিয়ে যাচ্ছে, ঠিক সেই পথেই আসল প্রতিবাদী, যিনি প্রকৃত যুক্তি তর্ক করে আসল জিনিসটা তুলে ধরছেন প্রমাণ সাপেক্ষে, সঠিক জিনিসের বিষয় বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, কথা বলছেন, তার ক্ষেত্রেও তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, রেগুলেট করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। রেগুলেটরের মানে জানেন তো? রেগুলেটরে যেরকম পয়েন্ট থাকে, আমরা আগে রেগুলেটরের ফ্যানের ক্ষেত্রে দেখতাম 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, সেরকমভাবে সেই রেগুলেটরটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, রেগুলেট করে সেই পয়েন্টটা কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে তার লেখা, তার কথা, তার ভিডিও, তার বক্তব্য, তার ছবি, যে ঘটনার ছবি সে পোস্ট করছে, সেগুলো বেশি লোকের কাছে না পৌঁছয়। আর যদি তারপরও তিনি লাগাম ছাড়াভাবে সেই কথাগুলো লিখতে থাকেন, লাগাম ছাড়াভাবে সেই পোস্টগুলো করতে থাকেন, তাহলে সেই প্রোফাইলকে বন্ধ করে দাও, সেই প্রোফাইলকে হ্যাক করে নাও, সেই প্রোফাইলের বিরুদ্ধে হাজার হাজার লাখ লাখ রিপোর্ট তো করো এবং সেই প্রোফাইলটাকে সাসপেন্ড করে দাও। হ্যাঁ, এইটাই ঘটছে। আমি জানি এই মুহূর্তে আমার কথা অনেকে টেলিভিশনে দেখছেন আর অনেকেই সোশ্যাল মাধ্যমেও দেখছেন। যারা দেখছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আমি আসলে কি কথা বলছি, কারণ এটা ভুক্তভোগী কম বেশি অনেকেই। বিশেষত আমি আবারও বলি, ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতের বাঙালি সব থেকে বেশি এইটা নিয়ে, এই কারণে সোশ্যাল প্ল্যাটফর্মে এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কিভাবে? তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা শোনাই, চলুন। এই বক্তব্য হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরীকে, জাহাঙ্গীর আলম চৌধুরী হচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দেশটা আপাতত কোনো মন্ত্রী নেই, কিছু উপদেষ্টা, কিছু সচিব মিলে একটা দেশ চালায়। তো স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের। প্রথমে আজকে সোজাসুজি স্বর্ণালীর শুরুতে যে বক্তব্য শোনাবো তা হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী। এই জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতের বিরুদ্ধে একাধিকবার কথা বলেছে, ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে, কিন্তু এবার ভারতের বিরুদ্ধে কি কি কৌশল অবলম্বন করার কথা বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, কোন পথে চলবে বাংলাদেশ, কি স্ট্র্যাটেজি বাতলাচ্ছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, শুরুতে শোনা যাক, শুনুন। অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে, ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইলে আমার বড় শক্তি। মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এটা আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। জাহাঙ্গীর আলম চৌধুরীর শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে যেভাবেই হোক ছলে বলে কৌশলে আমরা এটার সমাধান করবই। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা বলছেন যে ছলে বলে কৌশলে। একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, মন্ত্রক যদিও নেই, তো সেই উপদেষ্টা যখন বলেন যে আরেক দেশের সঙ্গে সম্পর্কটা তিনি ঠিক করবেন ছলে বলে কৌশলে, তখন বুঝতে হয় যে দেশটার নিয়ত খারাপ, অর্থাৎ দেশটার উদ্দেশ্যটাই খারাপ, তার মানসিকতাই খারাপ, সেই দেশটা ভুল পথেই চলবে ঠিক করে নিয়েছে। একটা দেশ একটা দেশের সঙ্গে সমাধান সূত্র বার করবে নাকি ছলে বলে কৌশলে। চলুন দেখা যাক এই ছল বল কৌশলটা আসলে কেমন।
তাহলে প্রথম পাতা উল্টানো যাবে। আজ সোজাসুজি স্বর্ণালীর প্রথম পাতাটা উল্টাই বাংলাদেশের ছল, বল আর কৌশল নিয়ে। চলুন দেখা যাক, শুরু করা যাক ছল, বল, কৌশলের প্রথম 3টে ধাপ। এই ছল, বল, কৌশল হচ্ছে, এই 3টেই হচ্ছে ইউনূসের লাইফ সাপোর্ট, যার জন্য ইউনূস এই মুহূর্তে বেঁচে রয়েছেন, বাংলাদেশের ক্ষমতার শিখরে টিকে রয়েছেন। প্রথমটা হচ্ছে, প্রথমে আসে বলের কথা। বল মানে হচ্ছে বাহুবল, পেশি শক্তি। সেই বাহুবল বা পেশি শক্তি যেটা এই মুহূর্তে কার্যত বাংলাদেশের শূন্য বা বলা ভালো মাইনাস, কারণ সীমান্তে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা বুঝিয়ে দিচ্ছে কোনোভাবেই ইউনূসরা সীমান্তে তার আস্ফালন দেখাতে পারছে না, এবং সব ক্ষেত্রে ইউনূসের যে বাংলাদেশ তা ভারতের থেকে বলে, যেটা বলা হয় পাওয়ার গেম, সেই বলের ক্ষেত্রে, পেশি শক্তির ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে। সেনা বলুন, অস্ত্র বলুন, পরমাণু অস্ত্র বলুন, সব ক্ষেত্রে। তাই এই লাইফ সাপোর্টে, যে লাইফ সাপোর্ট ছিল বল, সেটা একদম শুয়ে পড়েছে। তাই বল থেকে লাইফ সাপোর্ট পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস। নেক্সট হচ্ছে ছল এবং কৌশল। প্রত্যেক মুহূর্তে ছলনা চলছে। কি ছলনা চলছে? যাতে কোনো না কোনোভাবে ভারতকে উস্কানিমূলক কথাবার্তা শুনে তাকে প্রভাবিত করা যায়, উস্কানো যায়। এবং সীমান্তে যে কাজটা চলছে, ছলনার আশ্রয় নিয়ে যাতে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা যায়, ভারতের সঙ্গে যুদ্ধ করা যায়। কারণ একবার বাংলাদেশের ছলনায় পড়ে গিয়ে ভারত যদি যুদ্ধ সম্পর্কিত কোনো রকমের কথা বলে বা যুদ্ধ করার মতো কোনো একটা পদক্ষেপ নয়, তাহলে গোটা দেশের কাছে আলাদা করে বাড়তি সেন্টিমেন্ট পাওয়া যাবে, আবেগ টেনে নিয়ে আসা যাবে যে দেখো আমরা কত ছোট দেশ, আর ভারত পাশে প্রতিবেশী কত বৃহৎ দেশ, তারপর আমাদের উপর আক্রমণ করছে, তাই না? আর লাস্ট ইউনূসের যে সাপোর্ট সিস্টেম, তাকে বলা হচ্ছে কৌশল। কি কৌশল? এই কৌশল হচ্ছে মারাত্মক। এই কৌশল হচ্ছে বাস্তবে রিয়েলের মাটিতে যুদ্ধে না পেরে সোশ্যালের মাটিতে যুদ্ধ করা। বাংলাদেশে এই মুহূর্তে মগজ ধোলাইয়ের কারবার চলছে, এবং সেখান থেকে প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ। ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার সঙ্গে সঙ্গে ভারতকে চটানো যাবে, তাতানো যাবে। আর করা যাবে কি? কৌশল হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করা, সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষী মন্তব্যগুলো ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় ভারত সম্পর্কিত নানা ধরনের ভুলভাল কথা খবর ছড়িয়ে দেওয়া। এবং আমরা যারা ভারতীয় বাঙালি সাংবাদিক, যারা এক টানা বাংলাদেশের বিরুদ্ধে খবর করে আসছি, তাদেরকে আলাদাভাবে টার্গেট করা, যাতে তাদের কণ্ঠস্বর আসলে না পৌঁছয়। এই কৌশলের একটা বড় পার্ট হচ্ছে, সোশ্যাল তো বটেই, বাংলাদেশের ভেতরে থেকে একটা আলাদা করে সাইবার স্লিপার সেল তৈরি করা। এই সাইবার স্লিপার সেল তৈরির প্রথম ধাপটা হচ্ছে মগজ ধোলাই, মানে ব্রেন ওয়াশ। সেই হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরের মতো বাংলাদেশে প্রত্যেক মুহূর্তে চলছে মগজ ধোলাইয়ের কারবার। কিভাবে? চলুন বলি একটা একটা করে। দ্বিতীয় পৃষ্ঠা উল্টানো যাক আজ সোজাসুজি স্বর্ণালীর। বাংলাদেশে যে মগজ ধোলাইয়ের কারবার চলছে, তার মধ্যে প্রথম হচ্ছে কট্টরপন্থীদের টার্গেট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মূলত টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে মেধাবী পড়ুয়ারা রয়েছেন, পড়াশোনা করেছেন, তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, তাদেরকে বোঝানো যে আসলে ভারতকে হ্যাটা করতে হবে, ভারতকে বিদ্বেষমূলক মন্তব্য করতে হবে, এবং তার জন্য নানা ধরনের কার্যকলাপ করা, বিভিন্ন গ্রুপ তৈরি করা। এই গ্রুপগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল মিডিয়া গ্রুপ বা আরও কিছু নির্দিষ্ট অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করা, সেখান থেকে স্ট্র্যাটেজি তৈরি করা, কিভাবে ভারতের প্রতি বিদ্বেষকে জাহির করা যায়। এখান থেকে কেউ প্ল্যান দেন ভারতের পতাকা মাটিতে পেতে রাখা, কেউ প্ল্যান দেন ভারতের অমুক নেতাদেরকে নিয়ে বিকৃত ছবি তৈরি করা, কেউ প্ল্যান দেন ভারতকে নিয়ে কোনো বিকৃত ভিডিও করা, দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত টার্গেট করা। প্রথমে কয়েকজন পড়ুয়াকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়, এবং সেই গ্রুপে আস্তে আস্তে জামাতিদের হয়ে প্রচার করার জন্য তাদেরকে তৈরি করা হয়। বিভিন্ন কর্মসূচিতে যোগ করিয়ে বিভিন্ন কর্মসূচিতে যোগের প্রচারও করা হয়। জামাতি যে কর্মসূচিগুলো হয়, সেখানে এই সমস্ত প্রশিক্ষিত মেধাবী পড়ুয়াদের আস্তে আস্তে অ্যাড করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষী পোস্ট হচ্ছে মূলত কাজ, ভারতীয়দের সোশ্যাল মিডিয়া হ্যাক করা হচ্ছে দ্বিতীয় কাজ, ভুয়ো প্রোফাইল বানিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তৃতীয় কাজ, এবং ভারত বিরোধী কাজে ইন্ধন যোগানো চলছে।
তার সঙ্গে দেশের মাটিতে থেকে কি করে তরুণ তাজা মাথাগুলোকে আরো বেশি বিগড়ানো যায় এবং নতুন নতুন পন্থা অবলম্বন করা যায় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করাও রয়েছে এই মগজ ধোলাইয়ের গ্রুপের আরো একটা বড় কাজ। এই মগজ ধোলাইয়ের ফলটা কি? দিনের পর দিন যেভাবে মগজ ধোলাই চলছে বাংলাদেশে তার একটা ছোট্ট নমুনা দেখাই। নমুনাটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এই মগজ ধোলাইটা আসলে কাজ করছে। যেরকম সাম্প্রতিক সময় বেশ কিছু বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে এদের যদি এরকম বক্তব্য হয় তাহলে এরা যে মগজ ধোলাইয়ের স্কুল কলেজগুলো চালাচ্ছে, প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, সেখানে কি হয় শুনুন কিছু বক্তব্য। হিন্দুত্ববাদী স্কুলের দালালেরা শুনে রাখ, তোরা মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে। তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায়, ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে লাঠি মারে ওগুলোরও ফেলায় দেওয়া হবে। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা না আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই, যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। ক্ষমতা থেকে যাওয়ার 11 দিন আগেও মারণ কামড় দিচ্ছেন এই মুহূর্তে জো বাইডেন। একটা ফসল দেখালাম কিছুক্ষণ আগে আপনাদেরকে যে কিভাবে এই কাজগুলো করছে। এবার প্রশ্ন আপনারা করতে পারেন যে কারা কিভাবে এই কাজগুলোতে মদত দিচ্ছে। অন্যতম যারা মদত দিচ্ছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে জো বাইডেন। জো বাইডেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট, আর মাত্র হাতে 11 দিন সময় রয়েছে, কিন্তু সেই 11 দিন আগেও একটা মরণ কামড় দিচ্ছেন জো বাইডেন। বাংলাদেশের নতুন চার্জ দি অ্যাফেয়ার নিয়োগ বাইডেনের, নতুন চার্জ দি অ্যাফেয়ার ট্রেসি অ্যান্ড জেকবসন। অস্থায়ী রাষ্ট্রদূতের দায়িত্বে ট্রেসি জেকবসন চলে এসছেন। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলানোয় কুখ্যাত এই ট্রেসি জেকবসন। এর আগে কসোভোয় রাষ্ট্রদূত হিসেবে দেশ ভাঙার কাজ করেছেন এই জেকবসন। সার্বিয়া কসোভো লড়াইয়ে নাক গলান ট্রেসি। শেষমেশ ট্রেসির কলকাঠিতেই সার্বিয়া এবং কসোভো আলাদা হয়ে যায়। 1 বছর বেকারও ছিলেন বাইডেনের এই বিশ্বস্ত ট্রেসি। 2024-এ ইরাকে রাষ্ট্রদূত পদে ট্রেসিকে নিয়োগ করেন জো বাইডেন। দায়িত্ব নেওয়ার আগেই ইরাক ইরানের বন্ধুত্ব নিয়ে মন্তব্য করেন ট্রেসি এবং ইরাককে ইরানের হাতছাড়ার পরামর্শ দেন। এই ট্রেসির মন্তব্যে ক্ষেপে যায় ইরাক। দেশের নীতিতে নাক না গলাতে হুঁশিয়ারি দেন ইরাকের প্রধানমন্ত্রী। আমেরিকার সংসদের সেনেট কমিটিও ট্রেসির নিয়োগে সায় দেয়নি। নিয়োগ পেয়েও 1 বছর বেকার ছিলেন বাইডেনের বিশ্বস্ত ট্রেসি। ক্ষমতা হারানোর 11 দিন আগে বাইডেনের মরণ কামড়, কারণ সংসদকে এড়িয়ে ট্রেসিকে তড়িঘড়ি বাংলাদেশে নিয়োগের পেছনে মনে করা হচ্ছে একটা বড় সড়ো প্ল্যান রয়েছে। প্রসঙ্গত শনিবারই দায়িত্ব নিয়েছেন ট্রেসি। ট্রাম্প আসার মাত্র 11 দিন আগে তড়িঘড়ি বিশেষ দায়িত্ব দেওয়া হলো এবং এখানেই প্রশ্ন, এই দায়িত্ব দেওয়া হলো কেন? আসলে দায়িত্ব দেওয়া হলো কেন বোঝানোর জন্য আপনাদের বোঝাতে হবে যে এই দায়িত্ব দেওয়ার পেছনে কাজ করছে একটা বড় সড়ো নেক্সাস, যে নেক্সাসের নাম হচ্ছে ডিপ স্টেট। এর আগেও বলা হয়েছে ইউনুস আসলে শুধুমাত্র বাইডেনের হাতের পুতুল এবং এই ডিপ স্টেট ক্রমাগত ইউনুসকে বিভিন্ন রকমভাবে সাহায্য করছে এবং ঘটনাচক্রে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাদের মনে থাকবে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জায়গা থেকে এর আগেই এক্সক্লুসিভ যে খবর আমরা দেখিয়েছিলাম, বাংলাদেশের একজন বর্ষিয়ান সাংবাদিক, ব্রিটসের এডিটর, তিনি বলেছিলেন যে অভিযোগ করেছিলেন যে মেটার এক উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে দীর্ঘ সময় ধরে ইউনুস বৈঠক করেন। আসলে পুরোটাই একটা বৃত্তাকারভাবে ঘুরছে। ডিপ স্টেট তার নিয়ন্ত্রণে, তার অধীনে, তার কথা মতো যারা চলছে, একদিকে মার্ক জুকারবার্গ, অন্যদিকে বাইডেনের মতো রাষ্ট্রপ্রধানরা।
যেখান থেকে ইনস্ট্রাকশন আসছে এবং সাহায্য আসছে ইউনূসের কাছে এবং একই সঙ্গে জামাতের কাছেও। প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে বেরোনোর রাস্তা কি? আসলে এই মুহূর্তে ইউনূসের শিরে সংক্রান্তি তো রয়েছে, আর বেরোনোর রাস্তা কি সেই নিয়ে আলোচনা করব আমরা। কারণ প্রত্যেক মুহূর্তে যেভাবে কোথাও রিয়েল লাইফে না পেরে আসলে সোশ্যাল জীবনে উকি চুকি দিচ্ছে ইউনূসের বাংলাদেশ এবং তার সোশ্যাল স্লিপার সেল, যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে, কোন উদ্দেশ্যে, কিভাবে, কি তাদের কাজ, এগুলো একটু একটু করে পর্দা ফাঁস করবো, একটু একটু করে জানাবো এবং তার সঙ্গে আদৌ এর সঙ্গে লড়াই করা সম্ভব কিনা এবং লড়াই হলে বা কোন পথে হওয়া সম্ভব সেগুলো নিয়ে আসবো। তার আগে একটা ছোট্ট মন্তাজ। আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। এই মুহূর্তে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে এক এক করে আমি আলাপ করে নেব। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস। এছাড়া স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি সালাউদ্দিন বাবু আগে আপনার কাছেই যাব। এর আগে আপনি প্রথম যিনি অভিযোগ করেছিলেন, মারাত্মক অভিযোগ করেছিলেন যে আসলে বাংলাদেশের এই ইউনূস সরকার, ইউনূসের বাংলাদেশ আসলে যে কৌশল অবলম্বন করে বাঁচতে চাইছে, অন্যতম লাইফ সাপোর্ট সিস্টেম ইউনূসের সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বোধ হয়, এবং সেই কারণে সোশ্যাল মিডিয়াকে বরাবরই জোর দিয়ে এসছে বাংলাদেশ। এমন জিনিস যা আপনি দেখতে চাইছেন না, এমন জিনিস যা আপনি শুনতে চাইছেন না, সেই জিনিসও চলে আসছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনি ফেসবুক খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই সেগুলো দেখতে পাচ্ছেন। আবার এমন যে কথাগুলো যেগুলো আপনি শুনতে চান, যেগুলো আপনি দেখতে চান, যেগুলো আমরা দেখতে চাই, জানতে চাই বা বলতে চাই, সেগুলো সঠিক জায়গায় পৌঁছচ্ছে না, মানুষজন সেগুলো সঠিক সময়ে সঠিকভাবে পাচ্ছে না। উপরন্তু আলাদা করে নির্দিষ্টভাবে কিছু শব্দ টার্গেট করা হচ্ছে, আলাদা করে নির্দিষ্ট কিছু প্রোফাইল টার্গেট করা হচ্ছে। প্রসঙ্গত বিগত কয়েকদিনে, বিগত অন্তত 1.5-2 মাসের মধ্যে রিপাবলিক বাংলার 9 জন, 1 2 9 জন সাংবাদিকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে 3 জন এখনো পর্যন্ত তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফেরতই পাননি। আমার বক্তব্য হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করছে কারা? 5ই যে বলা হয় জুলাইয়ের বিপ্লব, অগাস্টের বিপ্লব, সেই সময় তো আমরা দেখেছিলাম জুলাইয়ের সময়তেও এমন কিছু ন্যারেটিভ, যাকে আমরা বলি ধারণা তৈরি করে দেওয়া, সেই ন্যারেটিভ তৈরি করে দেওয়ার কিছু ভিডিও, কিছু বক্তব্য জোর করে খাইয়ে দেওয়া হচ্ছিল বা ফিট করানো হচ্ছিল, যেন যাতে মানুষ বুঝতে পারে যে আসলে এটাই ঘটছে, এটাই সত্যি, অন্য কোনো তথ্য, অন্য কোনো দিক যেন সামনে নাই আসে। এবং এখন যেটা হচ্ছে যে আসলে যে বিষয়গুলো সামনে চলে এলে পর্দা ফাঁস হয়ে যেতে পারে, বা যাদের কথা, যাদের লেখা সামনে চলে এলে বিপদ হতে পারে, তাদের প্রোফাইল আলাদা করে টার্গেট করা হচ্ছে বারবার করে। এটা কি শুধুমাত্র প্রথম প্রশ্ন হচ্ছে এইটার আর নেপথ্যে কোন চক্র কাজ করছে, কোন নেটওয়ার্ক কাজ করছে? আর দ্বিতীয় প্রশ্ন, কোথা থেকে মদত পাচ্ছে? শুধুমাত্র বাংলাদেশে বসে এই বিপুল কর্মযজ্ঞ করা আদৌ কি সম্ভব, নাকি আসল মদতটা আসছে সুদূর আমেরিকা থেকে? কোনটা? সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করবো আজ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় স্বর্ণালী সরকার দিদি। দেখুন, এই যে ইউনূস, সে তো একটা দুর্বৃত্ত, সে একটি ভয়ঙ্কর দুর্বৃত্ত চক্রের প্রতিনিধি, এবং সে চায় না বাংলাদেশের মানুষ তারা সত্যি ঘটনাটা জানুক। যেমনি করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউনূসের একজন কথিত উপদেষ্টা বলল ছলে বলে কৌশলে, এই ছল বল কৌশল
অবলম্বন করা কাদের কাজ? দুষ্ট লোকদের কাজ। এই দুষ্ট চক্র তারা বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখতে চাচ্ছে, তারা বাংলাদেশের মানুষকে সত্যি ঘটনাটা জানতে দিচ্ছে না। রিপাবলিক বাংলার এই সমস্ত কন্টেন্ট শুধু যে ফেসবুকে আটকানো হচ্ছে তাই নয়। আমি আপনাকে আজকে একটা তথ্য দিব যে মাদ্রাসা ভিত্তিক 10,000 একটি সাইবার বাহিনী গড়া হয়েছে, এবং কোনো কেউ যদি রিপাবলিক বাংলার কোনো কন্টেন্টে ইতিবাচক কোনো মন্তব্য করেন তাহলে বাংলাদেশ থেকে, তাহলে তাদের পরিচয় ঠিকানা খোঁজা হচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে, অথবা তাদের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো ইউনুসের যে পদ্ধতি সেটা ঠিক হিটলারের গয়েবলস পদ্ধতির অবিকল আরেকটি নতুন সংস্করণ। কিন্তু ইউনুস যেটা জানেন না, বা তার ছলবল কৌশল বাহিনী এবং জঙ্গি জেহাদি জবাই বাহিনী জানে না যে অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। ইউনুসের সরকার এবং ইউনুস, আমি আগেও রিপাবলিক বাংলায় বলেছি, তারা লাইফ সাপোর্টে। এখন লাইফ সাপোর্টের রোগীকে নিয়ে আপনিও জানেন, আমরাও জানি, কখনো কখনো ডাক্তাররা আত্মীয় স্বজনকে সত্যি ঘটনা বলতে দিয়ে চান না, কিছুদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য। ঠিক ইউনুসেরও এখন একই পরিস্থিতি। কিন্তু আজকে তো রিপাবলিক বাংলা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিণত হয়েছে। আজকে আপনি, স্বর্ণালী সরকার, এরপরে আমাদের এই রিপাবলিক বাংলার আরো অনেক যে উপস্থাপকরা আছেন, ওনারা প্রত্যেকে একেবারে হাউস হোল্ড নেম হয়ে গেছেন। সবাই ঘরে ঘরে ওনাদের নাম জানে। কারণটা কি? মানে এটাই কি আসল কারণ? সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সালাউদ্দিন শোয়েব, এটাই কি আসল কারণ? মানে আমি বলছি কি, ইনক্লুডিং মি, আমি সহ রিপাবলিক বাংলার এক তো হচ্ছে সমস্ত সিনিয়র এডিটর থেকে শুরু করে যারা বাকিরা যারা অ্যাঙ্কারিং করছে, অন্যান্য শো করছে, গুরুত্বপূর্ণ শো করছে, মূলত যারা বিভিন্ন সময়ে শো করেন সকাল থেকে রাত পর্যন্ত, কেউ সকালে করেন, কেউ দুপুরে করেন, কেউ রাতে করেন, আমরা যারা আমাদের প্রাইম টাইমে শো করি, কম বেশি কেউ বাকি নেই। 9 জনের প্রোফাইল এভাবে হ্যাক করা হয়েছে, এবং এগুলোর পেছনে তো নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। অনেক সময় আমরা মেলামেলি করে, চিঠিচাপাটি করে কোনো প্রোফাইল ফেরতও নিয়ে আসছি, সেগুলোকে আবার হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা অ্যাঙ্কারদের নিয়ে অন্য মানে খুব জঘন্য অশ্লীল কুৎসামূলক বিভিন্ন পোস্ট করা হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, পুরুষ অ্যাঙ্কারদের নিয়ে বিকৃত পোস্ট ভিডিও বানানো হচ্ছে। এটা কি করে সম্ভব? মানে আমরা জানি যে ধরনের কোনো কাজ করলে কেউ, বা এই ধরনের নির্দিষ্ট কোনো প্রোফাইল থেকে কোনো ঘটনা ঘটলে, অন্তত ভারতীয় বাঙালির ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে, যদি কেউ ধরনের কিছু পোস্ট করে থাকেন বা এই ধরনের কোনো কিছু লেখালেখিও অন্তত কমেন্টও করে থাকেন, তার প্রোফাইলে গিয়ে যদি বেশ একটা অ্যামাউন্টের সংখ্যা, মানে একটা অ্যামাউন্ট রিপোর্ট করা হয়, একটা ঠিকঠাক সংখ্যা রিপোর্ট হয়, তাহলে কিন্তু প্রোফাইলটা বন্ধ হয়ে যায়। অথচ এই ধরনের প্রোফাইলের ক্ষেত্রে কারি রিপোর্ট আমি জানি আমাদের একাধিক জনের ক্ষেত্রে খুব মিথ্যে, মানে খুব কুৎসা করার মতো খুবই অসম্মানজনক কিছু ফেক প্রোফাইল বানানো হয়েছে আমাদের নামে, এবং সেখানে প্রায় হাজার হাজার রিপোর্ট প্রতিদিন হচ্ছে। তারপরও সেই প্রোফাইলগুলোকে বন্ধ করা যাচ্ছে না, সেই প্রোফাইলগুলোতে কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এগুলোর পেছনে নেপথ্য কাদের মদত রয়েছে? আমার তো মনে হয় শুধুমাত্র বাংলাদেশ থেকে এটা সম্ভব নয়, এর আড়ালে অন্য কোনো ইনভেস্টমেন্ট রয়েছে, অন্য কোনো মদত রয়েছে, এবং সেটা সম্ভবত আমেরিকা থেকেই, মানে বাইডেনের আমেরিকা থেকে। দেখুন, এ সমস্ত অপকর্মের পেছনে সরাসরি মার্ক জাকারবার্গ জড়িত, সরাসরি জর্জ সোরস জড়িত, সরাসরি ইউনুস জড়িত। আজকে আপনাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদের কথা মানুষ শুনতে চায়, সেজন্য আপনাদের এই নোংরা প্রোফাইল তৈরি করছে। কিন্তু আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে এই প্রোফাইলগুলো তৈরি করছে ইউনুস, এই প্রোফাইলগুলো তৈরি করছে মার্ক জাকারবার্গ, এই প্রোফাইলগুলো তৈরি করছে জর্জ সোরস। আপনাদের উচিত আজকে এই সমস্ত অপকর্মের জন্য ইউনুসের বিরুদ্ধে, মার্ক জাকারবার্গের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে দেয়া। আপনাদেরকে অসম্মানিত করার চেষ্টা চলছে, কিন্তু আপনাদের স্থান তো বাঙালির হৃদয়ে, 18 কোটি বাঙালির হৃদয়ে। একটা জিনিস বলুন যে যদি ক্ষমতার পরিবর্তন হয়, এরপর তো ট্রাম্প জমানা শুরু হবে, সেক্ষেত্রে একই রকম ভাবে মদত আসবে নাকি নিয়ন্ত্রিত হবে? কারণ ট্রাম্প আগে থেকেই বার্তা দিয়ে রেখেছেন যে ডিপ স্টেটের জন্য কিন্তু খারাপ সময় আসছে।
অতএব যারা এই ধরনের সোশ্যাল স্লিপার সেল হিসেবে কাজ করছে তাদের জন্য কিন্তু খারাপ সময় আসতে চলেছে, ঠিক কিনা এটা? ক্ষমতার যদি পরিবর্তন হয় না, ইউনূসের সময় শেষ, 20 তারিখ ইউনূসের অন্তিম ঘন্টা বেজে যাবে। তারপর আপনারা দেখবেন এই মার্ক জাকারবার্গ দেখবেন সব ওই সমস্ত জিনিস ডিলিট করে দিবে, পিছু হাঁটবে। কিন্তু এসব করে তো ইউনূসের শেষ রক্ষা হচ্ছে না। আমি বারবার বলছি 20 তারিখ ইউনূসের পতন ঘটবে। ইউনূস কোনো কিছু করেই কোনো কিছুতে রক্ষা পাবে না। এবং এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে স্টেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশে এসেছেন, এটা তো ইউনূসকে রেস্কিউ করার জন্য। কারণ বাংলাদেশ থেকে রেস্কিউ করতে হবে, ভারতের আকাশ সীমা সে লঙ্ঘন করতে পারবে না, তাকে নামিয়ে না আসা হবে। এজন্যে কোনো একটি ফন্দি তাকে রেস্কিউ করার পদ্ধতি চলছে। এখন ইউনূসকে নিয়ে আমি আসলে ভাবছিও না, বিকজ সে এখন একটি পালাবে, সে একটি দুর্বৃত্ত পালানোর চেষ্টা করছে, তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের এই সমস্ত প্রোফাইল যা তৈরি হয়েছে আপনাদের চরিত্র হননের জন্য বা অসম্মান করার জন্য সব দেবে নিমিশে মুছে যাবে। আপনাদের স্থান বাংলাদেশের মানুষের হৃদয়ে, 18 কোটি মানুষের হৃদয়ে। এইসব টুইটার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল কিছু করেই আপনাদেরকে ছোট করা যাবে না, রিপাবলিক বাংলাকে ছোট করা যাবে না। আপনি আপনাদের সঙ্গে থাকবেন। আমি আসি আমার স্টুডিওর যারা রয়েছেন অতিথিরা তাদের কাছে। আমি শুরু করবো রক্তিমবাবুকে দিয়ে। রক্তিমবাবু সম্প্রতি বিভিন্ন সময়তে খুব অ্যাগ্রেসিভলি কথা বলছেন, বারবার করে বিভিন্ন ক্ষেত্রে। আমার মনে হয় কি তারও কি একটা মাসুল গুনতে হচ্ছে নাকি, কি মনে হয়? হ্যাঁ, একদম ঠিক। গত পরশু দিনে আমার ফেসবুক অ্যাকাউন্টকে 2 বার হ্যাক করার চেষ্টা হয়। রাত্রিবেলায় আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই, পরের দিন সকালবেলা উঠে দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টকে সাসপেন্ড করা হয়েছে। তো কে করলো, কেন কি করলো কিছুই বুঝতে পারলাম না। পরে আমার ওয়াইফ, তিনি তার ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলেন, সেখানে একটি নাম এলো এবং সেই নামের পাশে ব্র্যাকেটে আমার নাম দেওয়া, সে নামটি একটি মুসলিম নাম। তো তা আমার যেটা মনে হচ্ছে আর কি, যে এতে আমি একদম ভীত নই। যিনি করেছেন এটা বা যারা করেছেন তারা নিশ্চয়ই এখন এই অনুষ্ঠানটা দেখছেন আমাদেরকে আবার ট্র্যাক করার জন্য। তো আমি মনে করি তাদেরকে একটা চরম বার্তা দিতে চাই, আপনি যতবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করুন, আমরা আবার ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারি বা নাও বানাতে পারি, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের এই বক্তব্য, এই সত্যকে আপনি চাপিয়ে রাখতে পারবেন না। এই সত্যটা আমরা যখন বলছি, এটা আমরা বলবো বাংলাদেশের মানুষ আজকে নির্যাতিত, নিপীড়িত। যারা ইউনূস বিরোধী মানুষ তারা নির্যাতিত, নিপীড়িত, সেখানে সনাতনীরা আক্রান্ত। সনাতনীদের পক্ষে কথা বলার জন্য আমাদের এই বক্তব্য বা আমাদের এই কলম থামবে না। সুতরাং আপনারা আমাদেরকে এই ভয় দেখিয়ে পারবেন না। এবং আমার মনে হয় এই বিষয়টা না, আমার মনে হয় যে এই যে মেটার সঙ্গে যে মিটিং করেছিলেন ইউনূস, সেই সময় বোধহয় আমাদের এই যে অ্যাকাউন্টগুলো বন্ধ করার বা এই চক্রান্তটা সেই সময় হয়েছিল। এবং সেই সময় প্রত্যেকের নামের লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল যে কারা কারা রিপাবলিক বাংলায় বসে বা অন্য অন্য জায়গা থেকে বসে ইউনূসের বিরুদ্ধাচরণ করছে। এবং সেই তারই ধারাবাহিকতা এক এক করে প্রত্যেকের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে মামলা করার থেকে বড় কথা হচ্ছে যে এই যে সাইবার ক্রাইম, এটা তো এক ধরনের সাইবার ক্রাইম। আমার অ্যাকাউন্টে আপনি বন্ধ করে দেওয়ার আপনার ক্ষমতা কি আছে? আপনি কি করে বন্ধ করেন আমার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টটা কোনো খারাপ কাজে ইউজ হচ্ছে কি না সেটা দেখার জন্য পুলিশ আছে, পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আছে। ওই লালবাজার থেকে তো আমাকে বলা হয়নি যে ভাই আপনি সাইবার ক্রাইম করছেন। তাহলে এরা কারা? এবং সেখানে আমি ভারত সরকারের কাছে পরিষ্কার আবেদন জানাবো যে অবিলম্বে আপনারা মেটাকে ডাকুন। মেটার এত বড় সাহস হয় কি করে? যারা এখানে আমাদের এখানে এত অ্যাকাউন্ট চলছে, তারা এখান থেকে ব্যবসা করছে, তারা কি করে আমাদের কণ্ঠকে দাবি দেওয়ার চেষ্টা করছে? যারা ভারতের বিরুদ্ধে প্রচার করছে, ভারতকে প্রতি মুহূর্তে হ্যাকেট করছে, তাদের বিরুদ্ধে যখন আমরা বলছি, সেই দেশ বিরোধীদের অ্যাকাউন্ট কি করে চলছে আর আমাদের অ্যাকাউন্ট কি করে বন্ধ হচ্ছে, এটা অবিলম্বে নরেন্দ্র মোদী সরকারের দেখা উচিত এবং মেটাকে ডেকে ভৎসনা করা উচিত এবং মেটাকে একটা কড়া বার্তা দেওয়া উচিত যেন তারা এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নেন। কারণ দিনের পর দিন ধরে আমাদের অ্যাকাউন্টে ঢুকে তারা বিভিন্ন রকম খারাপ, কুৎসা, নোংরা মন্তব্য করছেন। এটা সাইবার ক্রাইম নয়। আপনি
রিপাবলিক বাংলার প্রত্যেকটা এই যে আমরা বসে আছি টকশোয়, এখনও যদি আমরা দেখি তলায় জঘন্য জঘন্য নোংরা কথাবার্তা লেখা হচ্ছে, তো এটা কি লিখছে না? এটা তারা দেখতে পাচ্ছেন না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হচ্ছে, আমরা যে অ্যাকাউন্টকে লিখছি সেগুলো অধিকাংশই আমরা বাংলায় লিখি অথবা ইংরেজিতে লিখি, কিন্তু তার বক্তব্যটা বাংলায় থাকে। সুতরাং পাকিস্তানের লোক এসে কিংবা চায়নার লোক এসে কিংবা ইউরোপের লোক এসে আমার এটা পড়ে আমার বিরুদ্ধাচরণ করবে না। এটা অবভিয়াসলি বাংলাদেশি সেই বদমাস জঙ্গিবাদ সাইবার সেলের লোকগুলো, সেই হিজবুত তিহারি, সেই জামাতের ছেলেমেয়েরা করছে। আমি আসবো, অরিত্র আমাদের সঙ্গে রয়েছে। অরিত্র, এর আগেও একাধিকবার কথা হয়েছে, অরিত্র এবং অঙ্কন দুজনের কাছে দুজনেই তো একদম তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের, এবং তারা অনেক বেশি এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন, রিসার্চ করছেন। দিনের পর দিন যেটা চলছে, মানে একটা যে নেক্সাস কাজ করছে সেটা সবাই বুঝতে পারছে কম বেশি, মানে খুব সামান্য দোষেও ভারতীয় বাঙালির প্রোফাইল নানা কারণে সাসপেন্ড হয়ে যাচ্ছে, রিপোর্ট পাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি এর থেকে ভয়ঙ্কর জিনিসপত্র পোস্ট করার পরও রমরমিয়ে চলছে একটা বড় অংশের প্রোফাইল, এবং সেটাও দেখা যাচ্ছে প্রতিবেশী দেশের মাটি থেকে। আমি জানি নিঃসন্দেহে, যেটা কিছুক্ষণ আগে সালাউদ্দিন শোয়েব চৌধুরী বললেন, যে এই বারবারন্তগুলো সবটাই 20 তারিখের পরে ভয়ঙ্কর রকমভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে, কারণ তারাও জানেন, এবং এই নির্দিষ্ট কোম্পানি যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবারন্তগুলো চলছে, সেই সোশ্যাল মিডিয়ার মালিক তিনিও ডোনাল্ড ট্রাম্পের খুব একটা গুড বুকে নেই, সেটা তিনিও জানেন। সেক্ষেত্রে অনেক রকমের বিধিনিষেধ লাগু হবে এবং অনেক ক্ষেত্রে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে, এটা নিশ্চিত তারাও। কিন্তু এই যে টানা এতদিন ধরে এগুলো চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যে স্লিপার সেলের মতো এরা কাজ করছে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে আপনি বাংলাদেশের একটা জায়গাতে মিল বলছেন, আছেন কোন জায়গা আছে? আরজি কর নিয়ে পোস্ট করার সঙ্গে সঙ্গে তার রিচ কমিয়ে দেওয়া হচ্ছিল, এবং সেক্ষেত্রেও ভুললে চলবে না। অঙ্কন তো নিঃসন্দেহে নিয়ে অনেকবার কথা বলেছেন, আমি জানি কি আপনিও জানেন, যে হিলারি ক্লিন্টন কিন্তু একমাত্র রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করার জন্য আমাদের রাজ্যে এসেছিলেন। সেক্ষেত্রে কোন লতায় পাতায় কোন কানেকশন রয়েছে সেটা হয়তো কম বেশি সবাই বুঝতে পারছেন। কি বলবেন যে সোশ্যাল স্লিপার সেল কীভাবে এর বারবারন্ত? দেখুন, এই স্লিপার সেল বা এই যে ফেক প্রোফাইল দিয়ে অপারেট করা, এটা কিভাবে হয় তার বেশ কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার হয়েছিল প্রফেশনালি, আমি বলে দিচ্ছি। প্রথম কথা, বাংলাদেশের ভূখণ্ড থেকেও এটা অপারেট করা হয় না, বিভিন্ন ভিপিএন ব্যবহার করে, এবং বাংলাদেশের একটা বড় টিম তারা মালয়েশিয়া সহ সাউথ এশিয়ার এবং সাউথ চায়না এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেখান থেকে তাদের কাছে কিছু নির্দিষ্ট অ্যাপ রয়েছে বা ওয়েবসাইটের মতো রয়েছে, যেখানে একটা ড্যাশবোর্ডের মাধ্যম দিয়ে আপনি 50টা 100টা প্রোফাইল একসাথে অপারেট করতে পারবেন। মানে ধরুন আমি লিখলাম গুড মর্নিং, এই গুড মর্নিং কমেন্টটা 50টা প্রোফাইল থেকে আপনার একটা নির্দিষ্ট পোস্টের তলায় চলে যাবে, এর জন্য 50টা মানুষ লাগবে না। এর জন্য কিছু কাস্টমাইজড ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেখানে একসাথে একাধিক এরকম ইম্পারসোনেটেড ফেক প্রোফাইল তৈরি করে আমি বিভিন্ন রকমের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলা, ফটো বিকৃত করা ইত্যাদি করা, এগুলি চালাতে পারি। দ্বিতীয় কথাটা হচ্ছে সহমত, একই ধরনের কমেন্ট আমি দেখেছি, এবং যে একই সঙ্গে প্রায় 100 জন একই কমেন্ট করছে। আপনি দেখবেন দুটো চারটে অল্টারনেট পরেই একই, মানে জাস্ট মনে হচ্ছে কপি করে করছে, তা নয়, এটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে মনিটর করা হয় এবং অপারেট করা হয়। দ্বিতীয় কথাটা হচ্ছে একটা বিষয় অ্যাড করব অরিত্র, খুব একদম সিগনিফিকেন্ট আপনার কথার সঙ্গে এবং আপনার প্রফেশনের সঙ্গে বোধহয়। রিসেন্টলি দেখা যাচ্ছে দুই নায়ক তাদের সোশ্যাল মিডিয়া ফ্যান পেজ থেকে তাদের নাকি ফ্যানেরা তারা অন্য ছবির পরিচালকের স্ত্রীকে কেন্দ্র করে নানা রকমের বিকৃত পোস্ট করছে এবং বলছে আমি দেবের ফ্যান বা আমি এই ফ্যান, কিন্তু আসলে দেখতে পাওয়া যাচ্ছে যে সেরকমভাবে তলিয়ে দেখতে গেলে এরা কারোরই ফ্যান নয়। এই পুরো জিনিসটাই অপারেটেড হচ্ছে এ ধরনের কোনো চ্যাটবোর্ডস বা ধরনের কোনো টেকনোলজি ব্যবহার করে, যারা আসলে কারোরই ফ্যান নয়, শুধুমাত্র বাংলা মিডিয়াকে অপদস্থ করার জন্য, বাংলা সিনেমার জগৎকে অসম্মান করার জন্য বাইরে থেকে সম্পূর্ণ করা হচ্ছে। নিজেরা এখানে লড়াই চলছে, কিন্তু আসলে কাজ হচ্ছে অন্য কোথাও। প্লিজ কন্টিনিউ। এক্স্যাক্টলি, এটা এই ডিপ স্টেটের কনসেপ্টটাই তাই। এই যে ওএসএ, সিআইএ, এই ধরনের অর্গানাইজেশনগুলো যেগুলো রয়েছে, এই ডিপ স্টেট শব্দটার মধ্যে আসলে যে ব্যাপারটা রয়েছে, যে গণতন্ত্র বা ডেমোক্রেসি, এই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ যারা কমপ্লিটলি আনডেমোক্রেটিকভাবে বা আনইলেক্টেড কিছু রোলস রয়েছে, যারা নির্বাচিত সরকারও নয়, সরকারের প্রতিনিধিও নয়, কিন্তু তারাই আসলে অপারেট করে। এই যে মেটা বা যে ফেসবুক ইত্যাদি কথাগুলো, ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কথা হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে একটি কোম্পানি যেটা মিডিয়ার সামনে আলোচনাতেই আসে না, বাট দে আর দ্য বিগ শট, যার নাম হচ্ছে ব্ল্যাক রক। এই মেটা কোম্পানি বা এদের মধ্যে মোর দ্যান 6% শেয়ার বা স্টেক রয়েছে এই ব্ল্যাক রকের, এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এর একটা লার্জ স্কেল ইনভেস্টমেন্ট করে রেখেছে, এবং এটা দিয়ে তারা পলিটিক্যালি ম্যানিপুলেট করে, এবং এদের মূল কাজ হচ্ছে বিভিন্ন জায়গার মানুষদের ডেটা সংগ্রহ করা, সেই ডেটাগুলোকে বিক্রি করা এবং সেই ডেটাটাকে দিয়ে একটা থ্রেট তৈরি করা।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট 2018 সালের একটা সার্ভে প্রকাশ করেছিল, সেখানে বলা হয়েছে যে 2018 সাল থেকে এই বিভিন্ন রকম ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলোর মাধ্যম দিয়ে এই যে স্টুডেন্ট প্রোটেস্ট নামে বাংলাদেশে যে ঘটনাটা শুরু হলো, সেইটার জন্যে একটা বিরাট অঙ্কের পপুলেশনকে দীর্ঘদিন ধরে ট্রেন করানো হয়েছে বিভিন্ন রকম প্রাইভেট গ্রুপের মাধ্যম দিয়ে, এবং সেখানে একবারও রাজনীতির কথা ছিল না, সেখানে কথা ছিল ব্যান্ডের, সেখানে কথা ছিল ফিল্মের, থিয়েটারের, এই বিভিন্ন কালচারাল অ্যাপারেটাসগুলোর মধ্য দিয়ে হাউ টু অর্গানাইজ পিপল এইটা কন্ডাক্ট করানোর জন্য একটা ফ্যাসিনেটিং আর্টিকেল আছে IRI-এর, সেখানে তারা বলছে যে কিভাবে মানুষকে এক জায়গায় আসতে হবে সেইটা অপারেট করার জন্য। এবং কনক্লুড করবো যে জায়গাটা দিয়ে পাকিস্তানের প্রসঙ্গটা আসছে, আপনাকে জাস্ট একটু ধরিয়ে দেবো যে ডিপ স্টেট পাকিস্তানে যেভাবে কাজ করে বাংলাদেশে সেভাবে করে না। তার কারণ পাকিস্তানের ডিপ স্টেটের অপারেশনটা হয় হচ্ছে প্রপারলি গভর্নমেন্ট লেভেলে, মিনিস্ট্রির সাথে অপারেশন হয় বা অন্য কোনো রকম মন্ত্রণালয় বা এক্সিকিউটিভ মেশিনারির সাথে হয়। কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট অপারেশনটা অনেক বেশি গ্র্যানুলার বা গ্রাউন্ডিং, তার কারণ সেখানে বিরাট অঙ্কের একটা এনজিওর একটা ওখানে বিরাট নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্ন এনজিও যেগুলো কমপ্লিটলি ওয়েস্ট থেকে ফান্ডিং হয়ে এসছে, সেই এনজিওগুলো যেগুলো মানুষের মধ্যে জনসেবার কথা বলছে, আপনাদের হয়ে কথা বলছি, মাইনরিটির হয়ে কথা বলছে, তাদের নামে তাদেরকে ফোরগ্রাউন্ডে রেখে আসলে পেছনে একটা বিরাট বড় ব্রেন ওয়াশিং এর খেলা চলছে, এটা দীর্ঘদিন ধরে নারীদের জন্য কাজ হচ্ছে। এই এনজিও বিরাট একটা বড় ঝামেলা। মনে হয় যে আরেকটা পাতাও উল্টানো গেল আজকে সরস্বতী স্বর্ণালীতে, আরেকটা পৃষ্ঠা উল্টানো গেল যে আসলে এনজিওর নাম করে বিদেশি ফান্ড ঢুকছে এবং সেখান থেকে এই ধরনের মগজ ধোলাইয়ের কাজ। তার সঙ্গে আমি বললাম কিছুক্ষণ আগেই যে এখানে কিন্তু পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ মেধাবীদেরও টার্গেট করা হয়েছে, তাদেরকে নিয়েও বিভিন্ন গ্রুপ ফর্ম করা হয়েছে এবং সেখান থেকেও কিন্তু এই সোশ্যাল স্লিপার সেল কাজ করছে। কিন্তু বড় প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমি সবার কাছে শেষ করবো, তার আগে আমি আসি অঙ্কনের কাছে। ভারত সরকার একটা কড়া পদক্ষেপ নেবে কি? এমনিও পরিস্থিতি বদলাচ্ছে, অঙ্কন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন যে ডিপ স্টেট এবং তাদেরকে যারা ফান্ডিং করছে এবং ডিপ স্টেট যাদেরকে ফান্ডিং করছে তাদের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, অর্থাৎ বড়সড় পরিবর্তন, বড়সড় একটা ধাক্কা বোধহয় এই সমস্ত সোশ্যাল মিডিয়া মাফিয়াদের ওপর আসতে চলেছে, মানে এই সাইবার মাফিয়াদের ওপরে যারা এই স্লিপার সেল হিসেবে কাজ করছে তাদের ফান্ডিংয়ের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে তাদের প্রোফাইলগুলো আদৌ নিজেদের প্রোফাইল তারা রাখতে পারবে কিনা সন্দেহ আছে। এবং দ্বিতীয় রয়েছে ভারত, যে প্রশ্নটা বারবার করে উঠছে, কিছুক্ষণ রক্তিমবাবু আবেদন করলেন, ভারত সরকারকে নিঃসন্দেহে এই ডিজিটাল পলিসি নিয়ে নতুন করে কিছু ভাববে? না, প্রথম কথা বলতে হয় যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য বা ভারতের গণতন্ত্র, ভারতের জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য ডিপ স্টেট কতটা সক্রিয় এবং কতটা তারা কাজ করে চলেছে প্রতিনিয়ত, এবং তারই একটা অংশ কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশ মানে অধুনা যেটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, সেখানে তারা কিভাবে সক্রিয়। এইবার একদিকে রয়েছে যেমন এই ইসলামিক মৌলবাদ, তাদের যেমন লক্ষ্য রয়েছে গজওয়ায়ে হিন্দ, আরেকদিকে রয়েছে এই ডিপ স্টেট যাদের লক্ষ্য রয়েছে ভারতীয় জাতীয়তাবাদ, ভারতীয় গণতন্ত্র এবং ভারতীয় সার্বভৌমত্বকে নষ্ট করা। এবার দুজনের লক্ষ্য যখন কোনো জায়গায় কমন মিনিমাম প্রোগ্রামে এসে দাঁড়াচ্ছে, তখন তার সামনে কোথাও রিপাবলিক বাংলা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কোথাও ভারতের শাসক দল হিসেবে আমাদের দল বিজেপি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য যেমন আপনাদের এডিটাররা, আপনাদের সাংবাদিকরা যেমন এই চক্রান্তের শিকার হচ্ছেন, তেমনি প্রধানমন্ত্রী যখন কোনো একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, খুব ইন্টারেস্টিং, সেখানে যেমন নক্কারজনক মন্তব্য, সেখানে হাহা রিয়াক্টের বন্যা দেওয়া হচ্ছে, যেটা নিয়ে আপনাদের একজন এডিটর শো করেছিলেন, কিন্তু অন্য প্ল্যাটফর্মে কিন্তু সেই দাপটটা দেখা যাচ্ছে না। এইবার এই যে মেটার প্ল্যাটফর্মে এই যে এই ধরনের নগ্ন ভারত বিরোধিতা যেটা চলছে, এইটা কিন্তু 20 জানুয়ারির পর থেকে কিন্তু বন্ধ করা হবে, এটা খুব পরিষ্কারভাবে। কারণ এই যে মেটা প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ আমেরিকা থেকে হচ্ছে, রাশিয়া অলরেডি বলেছে যে সমস্ত হ্যাকার গ্রুপগুলো রয়েছে তার মধ্যে প্রথম 7 জন, 10-এর মধ্যে প্রথম 7টাই বাংলাদেশ থেকে অপারেট হচ্ছে। এবার এই যে অপারেশনগুলো, এই যে যাদের এই যে একটু আগে বললেন না উপদেশটা ছলে বলে কৌশলে, বল তো আপনাদের নেই, আপনারা এই ছলটাই করতে চাইছেন। আর এই ছলকে মহাভারতের সময় থেকে কিন্তু এই ভারতের বুকে ধর্ম, সনাতন ধর্ম এখানে কিন্তু
কবর চাপা দিতে জানে। তাই এই যে ছল আপনারা করছেন সনাতনের কথা বলতে গেলে, আপনি জানেন ফরিদপুরে একটি হিন্দু পরিবার, আমি যেহেতু ফরিদপুরের থেকে উদ্বাস্তু, আমি খবর পেয়েছি এই গত সপ্তাহে আপনার শো ফরিদপুরের পরিবারের একটি যুবক শেয়ার করেছে বলে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। সনাতন আক্রান্ত হচ্ছে, সনাতনীরা আক্রান্ত হচ্ছে, সেই নিয়ে আপনারা আওয়াজ তুলছেন এবং সেটা ফেসবুকে শেয়ার হয়েছে বলে এই উগ্র জিহাদি জামাতিরা তাদের বাড়িতে আক্রমণ করছে। অর্থাৎ এরা সত্যকে ভয় পায়, এরা সত্যকে ভয় পায়, এরা সনাতনকে ভয় পায়, এরা মুক্ত কণ্ঠকে ভয় পায়। কিন্তু মুক্ত কণ্ঠের পক্ষে, সত্যের পক্ষে, সনাতনের পক্ষে প্রত্যেক ভারতীয় লড়াই করবে। এবং আর আপনি দেখুন ইউনূস সংক্রান্তি চলে আসবে, আমরা লড়াই তো করছি অঙ্কন। আমি আশা করি যে ভারত সরকারের মন্ত্রক, নির্দিষ্ট মন্ত্রক, তারাও যেন এই বিষয় নিয়ে একটা কঠিন পলিসি নেয়। পাকিস্তানকে ঠান্ডা করেছে, আমরা পাকিস্তানকে ঠান্ডা করেছি। আর এই যারা পাকিস্তানের কাছে শিশু হয়ে যারা নতুন এই যে বিএনপি এবং জামাত যারা পাকিস্তানকে বাবা বানিয়েছে, এখন এদেরকে ঠান্ডা করতে কতক্ষণ? নিঃসন্দেহে রিয়েল লাইফে আমরা ঠান্ডা করে দেখেছি, এবার সোশ্যাল লাইফেও ঠান্ডা করাটা দেখা বাকি এবং আশা করছি সেটা করা হবে। সোজাসুজি স্বর্ণালীর শো শেয়ার করার জন্য এত বড় ঘটনা ঘটেছে, এটা ফরিদপুরের ঘটনা শেয়ার করলেন অঙ্কন। আমার নিজের খারাপ লাগছে, কিন্তু ভালো লাগছে এটা ভেবে শুধুমাত্র যে নিঃসন্দেহে এটা বেশি দিন নয়, আর এটারও জীবন শেষ হয়ে এসছে, সময় একদম শেষ। শক্তি কিন্তু এক লাইন, এরাই সেই শক্তি যারা ব্লগার অভিজিৎকে হত্যা করেছিল। ঠিক, একদম এরাই সেই শক্তি। এরা যদি পারতো তাহলে ভারতে এসে আমাদেরকেও হত্যা করতো, একদম খুব পরিষ্কার, আমাদেরকেও হত্যা করতো। সময় একদম শেষ। কিন্তু এদেরকে আমি আবার সাবধান করতে চাই যে আপনাদের দিন কিন্তু শেষ হয়ে আসছে, আর মরে যাওয়ার আগে একবার জ্বলে ওঠার মতো এরাই কাজগুলো করছে, কিন্তু হাস্যকর আপনারা বেশি দিন দাঁড়াতে পারবেন না। সময় একদম শেষ। এই জায়গা থেকে আমি আজকে শো শেষ করলাম। নিঃসন্দেহে নিয়ে আলোচনা চলবে, তবে ডেফিনেটলি প্রত্যেক বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আরও তথ্য, আরও খবর আপনাদের কাছে তুলেও ধরা হবে। সঙ্গে থাকুন। সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।